নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের ক্লাস 8 এর বা অষ্টম শ্রেণীর বিষয়বস্তু পলাশীর লুণ্ঠন বা পলাশীর প্লান্ডার এইটা নিয়ে আজকে আমি আলোচনা করব বা ডিসকাস করব। এই পলাশীর লুণ্ঠন আসলে জিনিসটা কি? আসলে পলাশীর লুণ্ঠন হলো ব্রিটিশরা ভারতবর্ষ থেকে পলাশীর যুদ্ধের পর ব্রিটিশরা ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা বা অর্থ এবং সম্পদ বা মানি এবং অ্যাসেট তারা ব্রিটিশরা আমাদের দেশ থেকে ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে নিয়ে যান এবং তার বিনিময়ে বা তার রিটার্নে কিন্তু কোনো টাকা পয়সা বা কোনো সামগ্রী বা কোনো আইটেম বা কোনো মানি কিছু কিন্তু তারা ফেরত দেয়নি এবং এক প্রকার তারা সেটাকে লুণ্ঠন করে বা প্লান্ডার করে নিয়ে গিয়েছিল। তাই এই ঘটনা বা এই ইনসিডেন্টকে বলা হচ্ছে পলাশীর লুণ্ঠন বা পলাশী প্লান্ডার। আসলে সিরাজউদ্দৌলা যখন পরাজিত হন পলাশীর যুদ্ধে, তারপর বাংলার নবাব হিসাবে কোম্পানি মির্জাফরকে মনোনীত করেছিল বা সিলেক্ট করেছিল। আর মির্জাফর তো নিজেও চেয়েছিল যে বাংলার নবাব হতে, কারণ তিনি সেই কারণেই পলাশীর যুদ্ধে কোনো ভূমিকা নেয়নি, কোনো নিষ্ক্রিয় ছিল, অ্যাক্টিভ রোল প্লে করেনি, সিরাজউদ্দৌলাকে সাহায্য করেছিল না। তাই মির্জাফর কিন্তু খুশি ছিল, কিন্তু মির্জাফর এই নবাব হওয়ার জন্য ওনাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে বা অনেক কিছু কোম্পানিকে দিতে হয়েছিল। প্রথম তো একটা চুক্তি হয়েছিল বা একটা এগ্রিমেন্ট করা হয়েছিল কোম্পানির সঙ্গে মির্জাফরের। সেই চুক্তিতে বলা হয়েছিল যে কোম্পানি পুনরায় বাংলায় একটা অবাধ বাণিজ্য নীতি, কোম্পানির যে অধিকার, অবাধ বাণিজ্য করার যে অধিকার, সেটা কিন্তু কোম্পানি ফিরে পায়। মানে বাণিজ্য করার ক্ষেত্রে যে ব্যারিয়ার ছাড়া করতো, কোনো ট্যাক্স দিত না বা কোনো শুল্ক দিত না, সেই অধিকারটা ফিরে পায়। কারণ সিরাজউদ্দৌলা তো সেই সময় আবার একটু বাধা দিয়েছিল, তাই সেই অধিকারটা কোম্পানি কিন্তু পুরোপুরি ফিরে পায় এবং কোম্পানি টাকা পয়সা তৈরি, নিজেদের মুদ্রা বা কয়েন তৈরি করার অধিকার ফিরে পায়। এটা কিন্তু সিরাজউদ্দৌলা বাধা দিয়েছিলেন। আরেকটা কি হয়, 24 পরগনা জেলার জমিদারি কেনা বা ল্যান্ডলর্ডশিপ কেনার একটা অধিকার কোম্পানি পায় এবং তার থেকে যে রাজস্ব বা ট্যাক্স আদায় করত, সেই টাকা দিয়ে কিন্তু কোম্পানি যেই বিশাল সৈন্যবাহিনী বা তাদের যে আর্মি, তার খরচা মেটানোর অধিকারও কিন্তু কোম্পানি এই চুক্তির দ্বারা পায়। এবং আরেকটা বড় ব্যাপার হয়েছিল, নবাবের দরবারে কিন্তু একজন ব্রিটিশ প্রতিনিধি বা একটা ব্রিটিশ রিপ্রেজেন্টেটিভ নিযুক্ত করা হয় বা অ্যাপয়েন্ট করা হয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যে কলকাতা সিরাজউদ্দৌলা দখল করেছিল, সেই কলকাতার ওপর থেকে বাংলার নবাব মির্জাফরের আর কোনো অধিকার থাকে না, সেটা চুক্তিতে বলা হয়। এক প্রকার এই চুক্তির দ্বারা বোঝা যায় যে কোম্পানি বাংলার নবাব অর্থাৎ মির্জাফরকে নবাব তো করেছিল, কিন্তু নবাবের নামে তাদের হাতের পুতুলে পরিণত করেছিল। মানে কোম্পানি যেরকম ভাবে বলবে মির্জাফরকে সেভাবেই চলতে হবে। এই ব্যাপারটা কিন্তু হয়েছিল। ওই যে বললাম, স্বাধীন নবাবী পদ কিন্তু সিরাজউদ্দৌলার পরেই কিন্তু শেষ হয়ে গেছিল। তাই এবার মির্জাফর শুধু এই চুক্তি করেই কিন্তু তার শেষ হয়নি। মির্জাফরকে এছাড়াও নবাবী পদ রাখার জন্য কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হয়েছিল, যেহেতু কোম্পানি অজুহাত দিয়েছিল যে সিরাজউদ্দৌলা যখন কলকাতা আক্রমণ করেছিল তখন নাকি ব্রিটিশদের অনেক ক্ষতি হয়েছিল। তাই ক্ষতিপূরণ বা এক্সপেনশন বাবদ কত দিতে হয়েছিল? 1,77,00,000 টাকা, 1,77 লাখ। এই এত পরিমাণ রুপিস বা এত পরিমাণ অর্থ দিতে হয়েছিল কোম্পানিকে। কাকে? মির্জাফরকে। এবং তাতেই শেষ নয়, এছাড়াও রবার্ট ক্লাইভ, যিনি কিনা মির্জাফরকে সিলেক্ট করেছিলেন, সেই রবার্ট ক্লাইভ এবং আরো অনেক উচ্চপদস্থ ব্রিটিশ অফিসার বা হাই পোস্টে যারা ছিল সে সমস্ত অফিসার, তাদেরকে মির্জাফর, তারাও বিভিন্ন কারণে মির্জাফরের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছিল বা অ্যাসেট বা মানি অ্যাসিমিলেট করেছিল। কার কাছ থেকে? মির্জাফরের কাছ থেকে। এবং মির্জাফর তাদেরকে খুশি করতেই হতো, না হলে বাংলার নবাবী পদ রাখতে পারতো না। তাই কিন্তু সে সেই টাকা কোথা থেকে পেয়েছে? সে তো সেই টাকা পয়সা সেই মুর্শিদাবাদের কোষাগার বা ট্রেজারি থেকে দিয়েছে। কিন্তু মুর্শিদাবাদের কোষাগার তো এমনি ফাঁকা ছিল। কারণ কি? কোম্পানি ব্যবসা বাণিজ্য করে কোনো শুল্কের টাকা বা ট্যাক্সের টাকা তো কোষাগারে দিত না, ট্রেজারিতে তো দিত না, বিনিময়ে বরং আরো কোষাগার থেকে নিয়েছে। তাই এই যে না দিয়ে শুধু নিয়ে গেছে, লুণ্ঠন করে গেছে,
এর ফলে কিন্তু মুর্শিদাবাদের কোষাগারও শূন্য হয়ে যায় বা এমটি হয়ে যায় এবং বাংলার অর্থনীতি একেবারে ভেঙে পড়ে বা বাংলার ইকোনমিক সিস্টেম একেবারে উইক হয়ে পড়ে। এবং এই যে অর্থনীতি ভেঙে পড়ে, যে কোনো জায়গার যে কোনো দেশের যদি অর্থনীতি বা ইকোনমিক সিস্টেম যদি ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু সেই দেশের ওপর বাইরের শত্রু বা যে কোনো অন্য দেশ এসে কিন্তু আক্রমণ করাটা খুব সোজা। সেটাই কিন্তু হয়েছে। পলাশীর লুণ্ঠন হচ্ছে সেই রকমই একটা ঘটনা, মানে সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার মতো অর্থ, সম্পদ, অ্যাসেট এগুলো কোম্পানি কিন্তু মির্জাফরের কাছ থেকে আত্মসাৎ করেছিল বা অ্যাসিমিলেট করেছিল। এই যে লুণ্ঠন, এই প্লান্ডার, এইটার জন্য কিন্তু বাংলার অর্থনীতি একেবারে ভেঙে গেছিল এবং যে পথ বা রাস্তা তৈরি করে দিয়েছিল বাংলায় তথা ভারতবর্ষে ব্রিটিশ কোম্পানির আধিপত্য বিস্তার করাতে বা সুপ্রিমেসি ক্রিয়েট করতে। তাই এই পলাশীর লুণ্ঠন বা পলাশীর প্লান্ডার এটা কিন্তু আধুনিক ভারতের ইতিহাসে এরও গুরুত্ব যথেষ্ট বা এরও কিন্তু মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে এই পলাশীর প্লান্ডার এটা কিন্তু ইম্পর্টেন্স অনেক আছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে পলাশীর লুণ্ঠন কি এবং তার দ্বারা কত পরিমাণ টাকা বা কত কিছু সম্পদ কোম্পানি আমাদের এখান থেকে নিয়ে গেছে। মানে তোমরা কল্পনা করতে পারবে না, এই ধরনের টাকা, এত টাকা পয়সা যদি তখন না নিয়ে যেত, আমাদের ভারতবর্ষ হয়তো আরো বেশি উন্নত হতো এবং আরো অনেকদিন আগেই হয়তো স্বাধীন হয়ে যেত। তো এখানেই আমি আমার আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে বলছি সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে তোমরা মনে রাখবে যে শিক্ষা এটা কিন্তু একটা আজীবন যাত্রা এবং তোমরা সেই যাত্রা পথে এক এক ধাপ করে এগোতে থাকো। তো আমি তোমাদের পথ দেখানোর জন্য কিন্তু এইভাবেই সবসময় পাশে থাকবো এবং যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা করে নিও, কারণ এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবেই নোটিফিকেশন পাবে। আমি কিন্তু এইরকম নানা রকম ঘটনা নিয়ে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি তোমাদের সাহায্যের জন্য, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।